একটা মানুষের জন্য ড্রাগ যতটা না বেশি ভয়ঙ্কর বা ক্ষতিকর, এর চেয়ে আর অনেক বেশি ক্ষতিকর। $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি আপনার মস্তিষ্ককে ধ্বংস করার জন্য বসে আছে। অ্যাডিক্টেড মানে এত তাড়াতাড়ি অ্যাডিক্টেড হয়, এটা অন্য কোনো ড্রাগেও এত তাড়াতাড়ি অ্যাডিক্টেড হয় না। একটা মানুষ দেখতেছে, তখন তার ব্রেইনে ডোপামিনের বন্যা বয়ে যায়। আমি একটা ব্যক্তির ঘটনা জানি, যিনি কিনা টানা 303 দিন থেকে দূরে ছিলেন। একটা ফোন আমি চার্জ দিচ্ছি, ওই যে 65 ওয়াট থাকে, 18 ওয়াট থাকে, বিভিন্ন ওয়াট থাকে। রাইট। আমি যদি 2000 ওয়াট দেই, এটা তো অবশ্যই এই মোবাইলটাকে এটা তো ক্ষতি করবে। এটাকেই পর্ন ইন্ডাস্ট্রি ইউজ করছে এবং এটাকে বিকৃত লেভেলে নিয়ে গেছে। ড্রাগস করতেছে, তার থেকেও তার অবস্থা এত। বিয়ে করলে কি পর্নের অ্যাডিকশন থেকে বাঁচা যায়? না। 10 লাখ ডিভোর্সের মধ্যে অ্যাটলিস্ট 5 লাখ ডিভোর্সের রিজন ছিল। আজকের পর থেকে একজন ডিসাইড করলো, আর জীবনেও আমি ভাই পর্ন দেখবো না, জীবনেও না। হোয়াট আর দ্য স্টেপস যে আমি একদম পর্ন থেকে সারা জীবনের জন্য মুক্ত হইতে চাই? BPPC ফর্মুলা। বিতে হচ্ছে, পিতে হচ্ছে, আরেকটা পিতে হচ্ছে, সিতে হচ্ছে। পর্ন অ্যাডিকশন এটা এতটা ভয়াবহ, এতটা ভয়ঙ্কর, যেটা কিনা তিলে তিলে আমাদের মস্তিষ্ক বা আমাদের ব্রেইনকে নষ্ট করে দেয়, আমাদের জীবনকে ধ্বংস করে দেয়। অনেক সময় আমরা টেরও পাই না। আজকের এপিসোডে আমরা জানতে পারবো যে পর্ন কিভাবে একটা মানুষকে ক্ষতি করে এবং এই আসক্তি থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি। আর আরেকটা বিষয়, আপনারা যারা যারা আমাদের এপিসোডগুলো দেখতেছেন, 70% এখনও সাবস্ক্রাইব করেননি। আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করেন, যাতে করে আমরা আরও বেটার এপিসোডস নিয়ে আনতে পারি, বেটার গেস্ট নিয়ে আনতে পারি, আপনাদের জন্য ভালো ভালো কিছু কন্টেন্ট দিতে পারি। আর আমরা কিন্তু অডিও প্ল্যাটফর্মস যেরকম স্পটিফাই, তারপর অ্যাপেল পডকাস্ট, এখানে আমাদের সব এপিসোডসগুলো এখন লাইভ আছে। সো ওখানে আপনারা চেক আউট করে নিতে পারেন। আর আমাদের আরেকটা চ্যানেল 2 সেন্স পডকাস্ট ক্লিপস, এখানে আমরা আমাদের এপিসোডগুলো থেকে বাইট সাইজ কন্টেন্টগুলো সেখানে নিয়মিত দিয়ে থাকি। এখানে আপনি ছোট্ট ছোট্ট আকারে আমাদের পুরো ভিডিও জিসগুলো কিন্তু পেয়ে যাবেন। এক্স্যাক্টলি। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড। মিনাজ ভাই, এক পাশে পর্ন আর এক পাশে কোকেন অথবা হিরোইনের মতো ড্রাগস, কোন জিনিসটা একটা মানুষের জন্য সবচেয়ে বেশি ভয়ঙ্কর? একটা মানুষের জন্য ড্রাগ যতটা না বেশি ভয়ঙ্কর বা ক্ষতিকর, এর চেয়ে পর্ন আর অনেক বেশি ক্ষতিকর। কিভাবে ভাই? একটা স্টাডিতে দেখা যায়, একটা নর্মাল ব্রেন, একটা হিরোইন কোকেনে আসক্ত ব্রেন এবং একটা পর্নে আসক্ত ব্রেন, এই তিনটা ব্রেনের মধ্যে পর্নে আসক্ত ব্রেনটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বেশি ডিস্টর্টেড অবস্থায় আছে। এটার পিছনের কারণ কি? এটার কারণ হচ্ছে, একটা মানুষ যখন পর্ন দেখে তখন তার ব্রেনে অনেক বেশি পরিমাণে ডোপামিন রিলিজ হয়। এখন প্রশ্ন আসতে পারে, ডোপামিন রিলিজ হলে খারাপ কি? বিষয়টা হচ্ছে যে, যখন একটা মানুষ স্বাভাবিক অ্যাক্টিভিটি করে, স্বাভাবিক মজা লাগার মতো কোনো কাজ করে, সেটা বই পড়া হোক, আইসক্রিম খাওয়া হোক, বা বাইরে ঘুরতে যাওয়া হোক, তখনও কিন্তু আমাদের ব্রেনে ডোপামিনটা রিলিজ হয়, কিন্তু সেটা একটা নর্মাল পর্যায়ে থাকে। বাট যখন একটা মানুষ পর্ন দেখতেছে, তখন তার ব্রেইনে ডোপামিনের বন্যা বয়ে যায় এবং এই মানুষটা চায় যে বারবার তার ব্রেইনটা যাতে ডোপামিন দিয়ে ভরে থাকে। মানে ব্যাপারটা কিভাবে করে আমি কম্প্যারিজন করতে পারি, যে ধরেন একটা ফোন আমি চার্জ দিচ্ছি, ওই যে 65 ওয়াট থাকে, 18 ওয়াট থাকে, বিভিন্ন ওয়াট থাকে। রাইট। আমি যদি 2000 ওয়াট দেই, এটা তো অবশ্যই এই মোবাইলটাকে এটা তো ক্ষতি করবে, বা এটা তো তার ক্যাপাসিটির বাইরে। দ্যাটস দ্য থিং। আমাদের ব্রেইনটাও তখন আসলে আনন্যাচারাল ওয়েতে বিহেভ করতেছে। আচ্ছা। কারণ সেই তখন যখনই ব্রেইনের মধ্যে ডোপামিনের ঘাটতি দেখা দেয়, যখনই একটু ডিপ্রেশন হচ্ছে, যখনই একটু মনটা খারাপ হচ্ছে, তখনই তার পর্নের দিকে চলে যেতে ইচ্ছা করতেছে, কারণ এটার মধ্যেই একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। সো আপনি একটা বলতেছিলেন যে ডিস্টর্ট করে ফেলে বা সাধারণ চিন্তাকে ভেঙে ফেলে, বা যে প্রিফ্রন্টাল বা কর্টেক্স বলে মনে হয় না, জি, এটাকে মনে হয় ফ্রন্টাল লোব। সো এটা করার কারণে হয়তোবা তার রিজনিং বা সে স্বাভাবিকভাবে যে চিন্তাটা করতেছে, এটা হয়তোবা তাকে নেগেটিভ। এই জায়গায় আমি একটু জানতে চাচ্ছি যে, মানে আমার কাছে আশ্চর্য লাগতেছে, ড্রাগস করতেছে, তার থেকেও তার অবস্থা এত হলে মানে কতটা ডিস্টর্টেড হয়, বা কেনই বা ডিস্টর্টেড হতে, এরকম কোনো যদি এক্সাম্পলস বলতেন। আসলে একটা ড্রাগে আসক্ত মানুষ, সে যখন ড্রাগ নিতে চায়, তাকে কিন্তু অনেকগুলো স্টেপ পাড়ি দিতে হয়। তারপরে তাকে বাসা থেকে বের হতে হচ্ছে, একটা জায়গায় যেতে হচ্ছে, তারপরে সে তার সার্কেলের সাথে গিয়ে ওটা বানায় টানায় খাচ্ছে। বাট পর্ন দেখার জন্য তার রুমের দরজাটা বন্ধ করে এটাই এনাফ। একটা ফোন ইজ এনাফ।
এবং এটা জাস্ট যখন তার ডিভাইস আছে সাথে এবং তার ইচ্ছা আছে এবং এনভায়রনমেন্ট আছে, এই তিনটা যখন একসাথে হচ্ছে তখনই সে পর্নটা দেখে ফেলতেছে, and that is it's just one click away. সো এই জন্য এটা মানে এটা এক্সেস করাটা অনেক ইজি, এটার কারণে এটাতে অ্যাডিকশনটাও বেশি হয়। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে মানুষের যে বেসিক ইনস্টিংক্ট, প্রত্যেকটা মানুষেরই তো যৌনাকাঙ্ক্ষা আছে, এটা একটা বেসিক বিষয়, ছেলে মেয়ে। সো মানে যখন এই যে মানে বেসিক ইনস্টিংক্টটা, এটাকেই পর্ন ইন্ডাস্ট্রি ইউজ করছে এবং এটাকে বিকৃত লেভেলে নিয়ে গেছে। কি হবে, যেটা হচ্ছে যে পর্নে যেটা দেখা যায় যেখানে অনেক ক্যাটাগরি, এবং ক্যাটাগরি বানাইতে বানাইতে এমন অবস্থা হয়েছে যে এমন সব ক্যাটাগরি ওরা বানাইছে যেটা আসলে মানে মানবিকতার মধ্যে পড়ে না, সব অমানবিক সব কাজ হচ্ছে, মানুষকে বেঁধে পিটাচ্ছে, হ্যাঁ মানুষকে মানে খুবই খারাপ অবস্থা, মানে অনেকে তো দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, তাদেরকে ড্রাগ দিয়ে ঘন্টার পর ঘন্টা এই পর্ন ভিডিও করতে বাধ্য করা হচ্ছে। মানে ব্যাপারটা এরকম, আমি যদি বলি যে কেউ যখন পর্ন দেখতেছে তখন এক ধরনের ডোপামিন রিলিজ হচ্ছে, এক ধরনের রাশ রিলিজ হচ্ছে, মজা লাগছে, কিন্তু সেই সেম লেভেল অফ রাশ আনতে হইলে তাকে যেই এক্সপোজারটা মানে যেই টাইপের দেখতেছে ওই সেম লেভেলটা হয়তো তাকে আরো জঘন্যতম অথবা দেখা যায় এনিম্যাল অথবা এই ওই মানে সহজ কথা হচ্ছে ড্রাগের যেমন ডোজ বাড়ায়, এখানেও ডোজ বাড়তে থাকে, পর্নের মানে আরো জঘন্য দিকে যেতে থাকে। এখানে আরো একটা মানে জঘন্যতম বা এটা কষ্টকর যে জিনিসটা, যেমন কেউ যে পর্ন অ্যাডিক্টেড এটা হয়তো বা দেখে বোঝাও যাবে না যে একটা মানুষ পর্ন অ্যাডিক্টেড। এনিওয়ান ক্যান বি অ্যাডিক্টেড। একটা মানুষ আপনি যেটা দেখতেছেন যে একজন সিম্পল মানে যাকে দেখে মনে হচ্ছে যে সবচেয়ে ভালো মানুষ, দাড়ি টুপি বলা মানুষ, সেও অ্যাডিক্টেড হতে পারে, একটা হিজাবি মেয়েও অ্যাডিক্টেড হতে পারে, যে কোনো মানুষ, স্কুল কলেজের বাচ্চা থেকে শুরু করে মাদ্রাসা স্টুডেন্ট, একজন পুলিশ বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এনিওয়ান ক্যান বি অ্যাডিক্টেড, বিবাহিত অবিবাহিত। মানে আমি যেটা হচ্ছে যে পার্সোনালি আপনার 2000-এর উপরে কেস আমি ডিল করেছি, আমি পার্সোনালি ডিল করেছি অ্যাজ এ মেন্টর। তো এবং গত 9 বছর ধরে আমি এটা নিয়ে কাজ করতেছি। তো আমি যেটা দেখছি যে আপনার মানে এই 2000 কেস ডিল করার পরও আমি এখনো এমন সব কেস পাই যেটা আমি আগে কখনো শুনি নাই। মানে 2000 কে আপনারা বুঝতেছেন, মানে 2000 কেস ডিল করার পরও আমি এমন সব কেস পাই, আমার কাছে মনে হচ্ছে যে এটা আবার কি দেখলাম। আপনি বললেন যে আপনি 2000 কেস এরকম দেখেছেন, মানে অ্যাজ এ মেন্টর আপনি তাদেরকে সাপোর্ট করছেন সো দ্যাট তারা এখান থেকে বের হয়ে আসতে পারে। সো এই যে আপনার কাছে এই ছেলেগুলো আসলো সাপোর্ট নেওয়ার জন্য, মানে একটা ছেলে কখন বুঝে যে না আর হচ্ছে না ভাই, এখন আমার সাপোর্ট লাগবে, কখন এই ঘটনাটা ঘটে? প্লিজ। একটা পর্নে আসক্ত মানুষ সে যখন মানে তার ক্ষতির চূড়ান্ত মোমেন্টে চলে যায়, সে যখন দেখতেছে যে তার সেক্সুয়াল সমস্যা হচ্ছে, তার কোনো মোটিভেশন নাই, সে পড়ালেখা করতে পারতেছে না, তার কাজ করতে পারতেছে না, এরপরে সে ডিসিশন নেয় যে আমার তো দেয়ালে পিঠ থেকে গেছে, আই নিড টু সিক হেল্প। মানে এখানে তো অনেক আমি জাস্ট বলতেছি, মনে করেন 100 জনের মধ্যে আসলে আপনার কি মনে হয় যে কয়জন আশেপাশে গিয়ে ইভেন মুখ খুলতে পারে যে ভাই আমার এরকম সাপোর্ট লাগবে, আর কয়জনও আদৌ জানে যে আপনি আছেন সাপোর্ট করার জন্য? বেশিরভাগ মানুষই জানে না, এবং বেশিরভাগ মানুষই মুখ খুলতে চায় না, এবং বেশিরভাগ মানুষই মনে করে সে একা একা পারবে। এবং এই যে সার্কেল যে আমি একা একা পারবো, এটা চিন্তা করে সে বছরের পর বছর কাটায় দেয়, তার অ্যাডিকশন থেকেও বের হওয়া হয় না, এবং তার অ্যাডিকশনটা বাড়তেই থাকে। সো এই পর্ন এটা তো $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি, এবং খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট হইতেছে যে আনফরচুনেটলি সবচেয়ে বেশি প্রডিউস করা কান্ট্রি হইতেছে ইউএসএ, পুরো গ্লোবালি। ইউএসএ, জাপান, জার্মানি, কানাডা, ইউকে, এবং $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি আপনার মস্তিষ্ককে ধ্বংস করার জন্য বসে আছে, এটা না শুধু আপনার ব্রেনকে না, আপনার জীবনকে, আপনার মানে সবকিছুকে, ফ্যামিলি লাইফ। আমি এই জায়গাটা একটু জানতে চাইছি কি এই জিনিসটা আপনার একটা স্বামী স্ত্রীর রিলেশনশিপকে কিভাবে এফেক্ট ফেলে? এই জিনিসটা বোঝার জন্য আমি আপনাদের সাথে একটা স্টাডি শেয়ার করি। এটা 2004 সালের, মানে এখন থেকে অলমোস্ট 21 বছর আগের ঘটনা। ওকে। তো আমেরিকায় এই স্টাডিতে দেখা যায় যে আমেরিকায় এক বছরে যে পরিমাণ ডিভোর্স হয়, এটার 56% ডিভোর্সের ওয়ান অফ দ্য রিজন হচ্ছে পর্নোগ্রাফি অ্যাডিকশন। 56%? ইয়েস। এবং ওই 2004 সালে ওই সময়টাতে আমেরিকায় প্রতি বছর 1 মিলিয়নের মতো ডিভোর্স হইতো, অর্থাৎ 10 লাখ। সো 10 লাখ ডিভোর্সের মধ্যে অ্যাটলিস্ট 5 লাখ ডিভোর্সের রিজন ছিল পর্নোগ্রাফি। তার মানে আপনি চিন্তা করেন যে 21 বছর আগে যদি এই ঘটনা হয়,
তাহলে এখনকার কি অবস্থা? আরো ভয়াবহ, অনেক ভয়াবহ অবস্থা, অনেক এটা আমাদের ইমাজিনেশনের বাইরে। আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছি যে আজকের হয়তো এপিসোড যারা দেখতে যাচ্ছে তারা অবশ্যই অ্যাডিকশন থেকে বাঁচতে চাচ্ছে, হয়তো বা এই কারণেই দেখতে চাচ্ছে। সো আপনি একটু আমাকে বলবেন যে কতটা ডিফিকাল্ট পর্ন অ্যাডিকশন থেকে বের হওয়াটা, এবং এখান থেকে কিভাবে বের হইতে পারবে একটা মানুষ? আচ্ছা, গুড কোশ্চেন। আলটিমেটলি সবাই চায় যে এখান থেকে বের হইতে, কিন্তু সমস্যা হচ্ছে প্রথম সে যখন দেখে তখন সে আসলে বেরোতে চায় না। আচ্ছা, সে বেরোতে চায় কখন? যখন দেখে যে তার ব্রেনের অবস্থা খারাপ, সে ডিপ্রেসড, তার সেক্সুয়ালি সে ফিল করতেছে তার সেক্সুয়াল প্রবলেম হয়ে গেছে। সেক্সুয়াল প্রবলেম বলতে এখানে পিই, প্রিমেচিউর ইজাকুলেশন, এবং হচ্ছে ইডি, ইরেকটাইল ডিসফাংশন। সো এই যে সেক্সুয়াল ইস্যুগুলো, এগুলো হচ্ছে সাইকোসেক্সুয়াল ইস্যু, মানে মানসিকভাবে সেক্সুয়াল সমস্যা, নট ফিজিক্যালি। তো যেহেতু পর্নটা মানসিকভাবে এফেক্ট ফেলে, সো ওই যে সেক্সুয়াল ডিজিজটা সেটাও মানসিকভাবেই আসতেছে। তার মানে তার ব্রেইন লেভেলেই জিনিসটা ক্রিয়েট হচ্ছে। সে ফিল করতেছে যে সেই স্ক্রিনে যেটা দেখতেছে ওটা দেখে সে উত্তেজিত হচ্ছে, বাট সে যখন তার ওয়াইফের কাছে যাচ্ছে তখন সে আর উত্তেজিত হচ্ছে না। এবং আপনি যদিও রিকভারি নিয়ে কোশ্চেনটা করছেন, বাট আমি আরো কিছু একটু অ্যাড করতে চাই রিকভারিতে যাওয়ার আগে। হচ্ছে ডক্টর গ্যারি উইলসন, আচ্ছা, উনি ওনার টেডএক্সে একটা টকে উনি একটা স্টাডি শেয়ার করেছিলেন, যেখানে উনি এই স্টাডিটার নাম দিয়েছিলেন দ্য কুলিজ ইফেক্ট। সো এই কুলিজ ইফেক্টটা যেটা দেখা যায় যে একটা মেল ইঁদুরের সাথে যখন একই ফিমেল ইঁদুরকে বারবার সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে দেওয়া হচ্ছিল, তার যে ইজাকুলেশনের রেটটা এটা খুব দ্রুত বেড়ে যাচ্ছিল। মানে প্রথমে যদি হয় 2 মিনিট, এরপরে সেটা হয়ে গেছে 7 মিনিট, তারপরে হয়ে গেছে 10 মিনিট, দেন হচ্ছে 15 মিনিট, এরকম। মানে বাড়ার রেটটা অনেক বেশি, যে টাইমিংটা যেটা আমরা বলি। আপনি যে টাইমটা বলতেছেন সেটা ডিফারেন্ট, বাট আপনি যে বলছেন খুব র্যাপিড মানে টাইমটা খুব দ্রুত বেড়ে যাচ্ছে আর কি, মানে সেক্সের টাইমটা। বাট যখন মাল্টিপল ফিমেল পার্টনার দেওয়া হচ্ছিল এবং সেটা বারবার চেঞ্জ করা হচ্ছিল, একবার এক ফিমেল পার্টনার, তখন দেখা যাচ্ছিল যে তার যে ইজাকুলেশনের রেটটা সেটা খুব আস্তে আস্তে বাড়তেছে। মানে কার্ভটা একদম মানে বাড়তেই চায় না এমন আর কি। মানে প্রথমে যদি 1 মিনিট হয়, তারপর হচ্ছে 1.5 মিনিট, তারপরে হয়তো 2 মিনিটের কাছাকাছি, এরপর হয়তো 2 মিনিট, তারপর হয়তো 2.5 মিনিট, কিন্তু এটা খুব অল্প অল্প করে বাড়তেছে। তার মানে কি, সে খুব দ্রুত তার ইজাকুলেশন হয়ে যাচ্ছে, সে খুব দ্রুত তার যে চূড়ান্ত মোমেন্টটা, তার যে অ্যাকচুয়াল মানে হাই পয়েন্ট, ওইখানে সে পৌঁছা যাচ্ছে, রাইট? তো এটাই হচ্ছে পর্ন ইন্ডাস্ট্রির ব্যবসা। এটাই পর্ন ইন্ডাস্ট্রির ব্যবসা, যে সে আপনাকে হাজার হাজার মেয়ে দেখাচ্ছে, হাজার হাজার ক্যাটাগরি দেখাচ্ছে, যেটা মানে মানবতার মধ্যে আসে না। এবং মানুষ থ্রিল পাচ্ছে, সে ডোপামিনটা পাচ্ছে। মানে একটা মানুষ কিভাবে আরেকটা মানুষকে অত্যাচারিত হতে দেখে সে মানে সেক্সুয়াল ফিল পেতে পারে, এটা তো মানে কোনো স্বাভাবিক ইসের মধ্যে পড়ে না। আপনি একজন, ধরেন যে আমি কাউকে লেবেল করা আছে যে মানে কেউ একজন পর্ন অ্যাডিক্টেড, এটার ডেফিনেশনটা কি? সে কত পরিমাণের দেখে যেটাকে আমরা বলতে পারি যে দ্যাট পারসন ইজ অ্যাডিক্টেড? একটা মানুষ তার প্যাটার্ন ভিন্ন হতে পারে। কেউ হয়তো সপ্তাহে 1 দিন দেখতে পারে, কেউ হয়তো সপ্তাহে 2 দিন দেখতে পারে, কেউ হয়তো মাসে 2 দিন দেখতে পারে, বাট এরা সবাই অ্যাডিক্টেড অ্যাজ লং এজ তারা বারবার ঘুরে আসতেছে। মানে এবং এটা যদি একটা নির্দিষ্ট টাইম পর পর বারবার হতে থাকে, তখনই বুঝতে হবে সে অ্যাডিক্টেড। এখন সে হয়তো সিভিয়ারলি অ্যাডিক্টেড বা হয়তো সে মাইল্ড লেভেল অ্যাডিক্টেড, এটা হয়তো ডিফারেন্ট হতে পারে। এখন যে উইকলি 2 দিন বা তার বেশি দেখতেছে, ডেফিনেটলি সে সিভিয়ারলি অ্যাডিক্টেড। মিরাজ ভাই, ধরেন সিগারেট এটা একটা অ্যাডিকটিভ জিনিস, এবং অনেকেই সিগারেটে অ্যাডিক্টেড দেখা গেছে। সিগারেট যেমন 2-3টা বার সিগারেট খেলেই ইয়াং বয়সে অনেকে শুরু করে, তারা কিন্তু দেখা যায় আজীবন সিগারেটে অ্যাডিক্টেড হয়ে থাকে সাধারণত। পর্নের কেসে এটা কীরকম? মানে ব্যাপারটা কি এরকম যে একবার কেউ যদি পর্ন দেখে তারপরে সে অ্যাডিক্টেড হয়ে যায়, তারপরে কি সে নেশা ছাড়তে পারে না? এই জিনিসটা আমি করতে যাচ্ছি, তারপরে আমি আরও জিনিসটা জানবো যে কীভাবে বের হইতে পারে। বাট তার আগে এই ব্যাপারটা আমি একটু জানতে চাচ্ছি যে কি, হোয়াট মেক্স এ ম্যান অ্যাডিক্টেড টু পর্ন? ইউজুয়ালি একটা মানুষ যখন ফার্স্ট পর্নটা দেখে, সেটা সে তার কৌতূহল থেকে দেখে, বা দেখা গেছে যে তার ওই হয়তো যে ফ্রেন্ড সার্কেল স্কুলে বা কলেজে থেকে হয়তো ফ্রেন্ডরা দেখতেছে, দেখি তো কি দেখিস, হয়তো ইচ্ছাও নাই ওরকম একটা, এবং তখন তার এটার কোনো অ্যাডিকশন তো আসার প্রশ্নই আসে না। তো যখন সে ফার্স্ট টাইম জিনিসটা দেখে ফেললো এবং সে জানলো যে এই জিনিসটা সার্চ করলে এরকম জিনিস আসে, তখন থেকেই তার মাথার মধ্যে এটা বারবার ঘুরতে থাকে। যেমন আমি একটা সিম্পল একটা উদাহরণ দিই। আপনার ধরেন একটা ছেলে,
যে কিনা ইয়াং এবং যে আনম্যারিড তার মধ্যে সেক্সুয়াল ডিজায়ার গ্রো করতেছে, রাইট? মানে হরমোনের খেলা শুরু হয়ে গেছে, বয়স একটু বাড়লো, এরকম সময় ধরেন তার বাসার পাশের বিল্ডিং এ কোন একটা মেয়ের বেডরুমের জানলা দিয়ে ওই মেয়েটাকে দেখা যায়, এটা সে জানতে পারছে কোন একটা ভাবে, সে কি বারবার যাবে না ওই মেয়েটাকে দেখতে? কমনলি দেখেন আপনার, সিম্পল একটা কেস, কিন্তু এই জিনিসটা আপনি এবার চিন্তা করেন, সে তার ফোনের ভিতর দেখতে পারতেছে, এবং এই কেসে আপনার বাসার কেউ দেখার চান্স নাই, তার আশেপাশের কোনো প্রতিবেশীও দেখে ফেলবে না যে ও কি দেখতেছে কিনা ওকে দিয়ে, এবং যাকে দেখতেছে সেও জানতেছে না। সো তো এই জিনিসটা তাকে কিন্তু বারবার পিঞ্চ করে। এবং আমরা তো জানি যে শয়তানের বিষয়টা তো আছেই, শয়তান তো আছেই সারাক্ষণ আমাদের পিছনে তো লেগেই আছে যে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। শয়তান ছাড়া আমাদের নিজেদের মাইন্ড আছে, আমাদের নফস আছে, সো সেখান থেকে বারবার কিন্তু এই জিনিসটার যে আর্টসটা এটা ক্রিয়েট হচ্ছে। সো মানে যেটা হচ্ছে যে আসলে আপনার কোশ্চেনের অ্যান্সারটা যেটা বলবো, যে যদি একবারও দেখে একটা মানুষ, সে অ্যাডিক্টেড হয়ে যেতে পারে, কিন্তু এটা রেটটা হয়তো আস্তে আস্তে হবে। হয়তো প্রথম দিকে সে হয়তো মানে টানা একদম প্রথম দিকেই প্রতিদিন দেখতেছে এরকম হবে না, বাট আস্তে আস্তে জিনিসটা বাড়বে। কিন্তু এটা নিশ্চিত যে এই যে রেটটা, মানে পর্নে অ্যাডিক্টেড, মানে এত তাড়াতাড়ি অ্যাডিক্টেড হয়, এটা অন্য কোনো ড্রাগেও এত তাড়াতাড়ি অ্যাডিক্টেড হয় না, হিরোইন কোকেনেও এত তাড়াতাড়ি অ্যাডিক্টেড হয় না, যেটা পর্নের ক্ষেত্রে হয়। এবং যেটা বললাম ওই যে এক্সেসিবিলিটির কারণে এটাতে বেশি অ্যাডিক্টেড হয়। আর হচ্ছে যে বেসিক ইনস্টিংক্ট, মানে যে বেসিক ইনস্টিংক্ট, মানে আমাদের যে সেক্সুয়াল ডিজায়ার, এটা আমাদের একটা বেসিক ইনস্টিংক্ট বা একটা স্বাভাবিক একটা জৈবিক চাহিদা। সো এইটার কারণে মানুষ এটাতে বেশি তাড়াতাড়ি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। ভাই এইটা আমরা বুঝলাম যে মানে একটা মানুষ একবার দেখুক বা সে বারবার দেখুক অ্যাডিক্টেড হয়ে গেছে। আর একটা মানুষ যখন অ্যাডিক্টেড হয়ে যায়, এটা মানে যে কোনো অ্যাডিকশনে হোক না কেন, অ্যাডিক্টেড হয়ে গেলে সেটার একটা ক্ষতি আছে। আপনি আমাকে একটু বলেন যে এই পর্নের ক্ষতির দিকগুলো আসলে কি কি? ভাই, পর্ন আসক্তির কারণে যে ক্ষতিগুলো হয়, এটা যদি আমি সব বলতে যাই, আমার মনে হয় এই এপিসোডটা কভার হবে না। এবং আমি একটা আর্টিকেল অনুবাদ করেছি যেটা আপনার, যেখানে প্রায় পর্নের 90টার উপরে ক্ষতির কথা আসছে, 90+। তো এর মধ্যে আমি কিছু উল্লেখযোগ্য ক্ষতির কথা আমি বলতেছি। নাম্বার 1 যেটা হচ্ছে যে মানুষের ফোকাস অনেক কমে যায়। হ্যাঁ, মানুষ মানে আগে যে কাজে সে অনেক উদ্যমতা পেত, ফোকাস পেত, সে ফোকাসটা পাচ্ছে না, কারণ সে সস্তা ডোপামিনে অভ্যস্ত হয়ে গেছে। সে পর্ন দেখার মাধ্যমে তার ব্রেইনে এত বেশি ডোপামিন রিলিজ হচ্ছে, সে যখন একটা কষ্টের কাজ করতেছে, সে যখন একটা জিনিস মুখস্থ করতে যাচ্ছে, তার ডোপামিনটা রিলিজ হচ্ছে না, এই কারণে সে ওটাতে স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। সো এবং নেক্সট যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে সেক্সুয়াল ইস্যু, যেটা হচ্ছে যে সে স্ক্রিনে সে যখন পর্ন দেখতেছে, অন্য মেয়েদেরকে যখন সে দেখতেছে, তখন সে অ্যারাউজড হচ্ছে, তখন সে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন পাচ্ছে। বাট সে যখন তার ওয়াইফের সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যাচ্ছে, তখন সে স্যাটিসফাইড হচ্ছে না, কারণ তার কাছে এই একই চেহারার মানুষ, তার সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটি তার ভালো লাগতেছে না, মানে সে হাজার হাজার নারীদের দেখে অভ্যস্ত। মানে ওইগুলো তো অনেক সুন্দর, ওইগুলো তো মেকআপ করে ওইরকম করে দেখানো হচ্ছে। এক্স্যাক্টলি। সো এখানে একে তো হচ্ছে সুন্দর বিষয় বা পারফেকশন, সেটার কারণে তার অ্যাট্রাকশনটা ওইদিকে বেশি চলে যায়। আরেকটা বিষয় হচ্ছে তার সেক্সুয়াল ওরিয়েন্টেশনও চেঞ্জ হয়ে যায়, মানে রুচি। এক্স্যাক্টলি, মানে যেটা হচ্ছে যে যেখানে সে ফিজিক্যালি সেক্সুয়াল অ্যাক্টিভিটি করার মাধ্যমে তার স্যাটিসফ্যাকশন পাওয়ার কথা, সেটা না হয়ে তার দেখার মাধ্যমে সে স্যাটিসফ্যাকশন পাচ্ছে। তার মানে তার ব্রেইন লেভেলে একটা বড় চেঞ্জ চলে আসছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি ভাই, অনেক বড় ক্ষতি। কারণ যার এই জায়গাটা চেঞ্জ হয়ে গেছে, তার তো দাম্পত্য জীবনে সমস্যা হবে, সে তার ওয়াইফকে ঠিকভাবে দেখতে পারবে না, তার ওয়াইফের ছোটখাটো ভুলও তার কাছে অনেক বড় কিছু মনে হবে। এবং এটাও কিন্তু কমনলি দেখা যায় যে এই ধরনের মানুষের যেটা হচ্ছে যে মেজাজ অনেক খিটখিটে থাকে, মেজাজ খিটখিটে হয়ে যায়। মিনাজ ভাই, ধরেন আজকের পর থেকে একজন ডিসাইড করলো আর জীবনেও আমি ভাই এই পর্ন দেখবো না, জীবনেও না, কিছু অ্যাকশন পয়েন্টস বা কিছু পাথ একটু যদি দেখাই দিতেন, একটা রাস্তা দেখাই দিতেন যে ভাই হোয়াট আর দ্য স্টেপস, যে আমি একদম পর্ন থেকে সারা জীবনের জন্য মুক্ত হইতে চাই। রাইট। সো এই জায়গাটাতে আমি আমার যে 9 বছরের অভিজ্ঞতা এই বিষয়টা নিয়ে কাজ করার, এই অভিজ্ঞতার আলোকে আমি 4টা পয়েন্ট আমি রেডি করছি। এবং এই যে 4টা পয়েন্ট, এটা মনে রাখার জন্য আমি এটার নাম দিছি হচ্ছে BPPC ফর্মুলা। বিতে হচ্ছে ব্লকার, দেন পিতে হচ্ছে প্যাটার্ন, দেন আরেকটা পিতে হচ্ছে প্ল্যান, দেন লাস্টে সিতে হচ্ছে কমিউনিটি। সো এই 4টা বিষয় নিয়ে আমরা এখন ইনডেপথে আলোচনা করব, এবং এখানে এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে আপনাদের এই জায়গাটায় খুব ভালোভাবে কিছু নোট নেওয়া উচিত।
তো ফার্স্ট অফ অল ব্লকারটা খুবই ইম্পর্টেন্ট। সো বি ফর ব্লকার। তো যেটা আমি বলতেছিলাম যে কেউ যদি এটা জানে যে একটা জানালা, বাসার একটা জানালা দিয়ে একটা মেয়েকে দেখা যায়, তখন সে কিন্তু বারবার ওই জায়গাটা যাবে, তার মানে ওই জায়গাটা সিল আউট করতে হবে, সিল করে দিতে হবে, এবং এটাই হচ্ছে ব্লকার। সো ফোনের ক্ষেত্রে যদি কোনো ব্লকার ইনস্টল করা হয় তাহলে সে চাইলেই সাথে সাথে এক ক্লিকে সে পর্ন অ্যাক্সেস করতে পারবে না। এবং এই ক্ষেত্রে ফোন, পিসি সবকিছুর ক্ষেত্রেই কিন্তু ব্লকার আছে। সো এই জায়গাটা আমরা যদি একটু রিসার্চ করি তাহলে কিন্তু আমরা অনেক ব্লকার পেয়ে যাব। তারপরে আমি আপনাদের সুবিধার জন্য আমি সবচেয়ে ভালো কিছু ব্লকার আমি সাজেস্ট করবো ইনশাল্লাহ। প্লিজ। প্রথমত অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে যে ব্লকারটা সবচেয়ে ভালো কাজ করতেছে এবং ফ্রি এর মধ্যে, সেটা হচ্ছে ব্লকার হিরো। ব্লকার হিরো আমরা জানি যে আমাদের বাংলাদেশে অনেকেই কিন্তু আপনার যে ইন্টারন্যাশনাল কার্ড দিয়ে পে করতে হয় এরকম ব্লকারগুলো ইউজ করতে পারে না। সো তাদের জন্য কিন্তু এই ব্লকারটা খুবই ভালো হবে। এবং এখানে যেটা হচ্ছে যে আনইনস্টল প্রিভেনশন নামে একটা অপশন আছে, যেটার কারণে চাইলেই এই যে ব্লকারটা এটা সহজে আনইনস্টল করা যাবে না। সো এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। এবং এখানে একটা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার ফিচার আছে, সেখানে সে যদি তার কোনো ফ্রেন্ড বা কারো যদি ইমেল দিয়ে রাখে তাহলে তার পারমিশন ছাড়া সে এই অ্যাপটা আনইনস্টল করতে পারবে না, অথবা হচ্ছে যে এই অ্যাপের সেটিংস গুলো সে বন্ধ করতে পারবে না। ওকে, রাইট। মানে তার প্রচন্ড পরিমাণ কোনো একটা মানে আগ্রহ হয়ে গেল, এখন আবার সে ওই মোডে চলে আসছে, কিন্তু ওই মুহূর্তে এই ব্লকারটা তাকে আটকে দিচ্ছে এবং সে এটাকে আনইনস্টল করতে পারতেছে না। কিন্তু ভাই আপনি বলতেছেন যে আমি একটা অ্যাকাউন্টেবিলিটি পার্টনার নিয়ে রাখবো, যে মানে পরিচিতদের মধ্যে আমি কারো ইমেল নিয়ে বলবো যে আমি হচ্ছে এখানে তোমার ইমেলটা দিয়ে দিচ্ছি, আমি আনইনস্টল করতে চাই এবং আনইনস্টল করতে হইলে তোমার অনুমতি লাগবে। এখন ভাই যেই মানুষটা এই ক্ষতির মধ্যে আছে ও তো আশেপাশের মানুষকে জানাইতেই যাবে না, হ্যাঁ, যে আমি এরকম প্রবলেমে আছি। মানে আমি রেগুলার সিনারিওর কথা বলতেছি। এই জায়গায় আমি অডিয়েন্সের কাছে ওইভাবে বলা হয় নাই যে আপনারা যে কাজটা করছেন লাস্ট ম্যানেজার থেকে, রাইট, এক্স্যাক্টলি লাস্ট ম্যানেজার থেকে, দ্যাট আই অলরেডি নো, আপনারা এখানে অ্যানোনিমাস একটা সার্ভিস দিচ্ছেন। প্লিজ এটা যদি একটু বলেন আমাদের। আচ্ছা, এখানে যেটা হচ্ছে LUST লাস্ট ম্যানেজার। হ্যাঁ, লাস্ট ম্যানেজারে আমাদের যে সাবস্ক্রিপশন, সেখানে একটা ফিচার যেটা আছে সেটা হচ্ছে যে আমরা মানুষ যে ব্লকারগুলো ইউজ করতেছে ওই ব্লকারের যে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হওয়ার যে সাপোর্টটা, ওইটা আমরা দিই। ওকে, তার মানে সে তার পরিচিত কাউকে পাচ্ছে না বা পরিচিত কাউকে অ্যাড করতে তার লজ্জা লাগতেছে, সো এই ক্ষেত্রে সে কিন্তু আমাদের যে মেন্টর, সেই মেন্টরকে তার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বানাইতে পারতেছে। এবং মেন্টর তাকে একটা ইমেল দিয়ে দিচ্ছে, ওই ইমেলটা সে অ্যাড করে ফেলতেছে এবং মেন্টরের পারমিশন ছাড়া সে কোনো সেটিংসও অফ করতে পারতেছে না। এভাবে এই জিনিসটা খুব ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ। এখন কথা হচ্ছে যে অনেক মানুষ তো ব্লকার থাকার পরও পর্ন দেখে। এক্স্যাক্টলি। তাহলে এটা কেন হচ্ছে? এর কারণটা হচ্ছে সে তার প্যাটার্নটা বুঝতেছে না। এবং হিয়ার কামস দ্য 1P, দ্যাট ইজ প্যাটার্ন, যেটা আমি বলছিলাম BC, এক্স্যাক্টলি। সো এই পিতে হচ্ছে প্যাটার্ন, তার মানে তার প্যাটার্নটা বের করতে হবে, যে কেন আসক্ত, এই ওয়াইটা বের করতে হবে। এবং এখন সবার ফার্স্ট অফ অল যেটা মাথায় আসতে পারে যে তার যৌনাকাঙ্ক্ষা আছে, সবারই তো যৌনাকাঙ্ক্ষা আছে, আর পর্ন ইজ রিলেটেড টু সেক্সুয়াল ডিজায়ার। তাহলে সেক্সুয়াল ডিজায়ার থাকলে তো মানুষ পর্ন দেখে, স্বাভাবিক। কিন্তু সেক্সুয়াল ডিজায়ার হচ্ছে যে মানে আইসবার্গের যে টিপ অফ দ্য আইসবার্গ। সেক্সুয়াল ডিজায়ার ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ। এবং আইসবার্গের যে নিচের যে 90% আছে, এইটাই হচ্ছে প্যাটার্ন, হুইচ মিনস চাইল্ডহুড ট্রমা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, OCD, যে কোনো ধরনের মানসিক এবং সামাজিক সমস্যা, এটা পর্নের ট্রিগার হিসেবে কাজ করতে পারে। অর্থাৎ ট্রিগার বলতে হচ্ছে যেই জিনিসগুলো তাকে পর্নের দিকে বারবার নিয়ে যাচ্ছে। যৌনাকাঙ্ক্ষা ইজ দেয়ার, বাট যৌনাকাঙ্ক্ষা মেটানোর ইচ্ছাটা এত কম্পালসিভলি, এত তীব্রভাবে বারবার কেন আসবে? সো যখন এখানে যখন প্যাটার্নটা চলে আসতেছে, যখন তার জীবনটা ভালো যাচ্ছে না, তার আশেপাশে যখন অনেক সমস্যা, তখনই তার পর্ন দেখাটাও বেড়ে যাচ্ছে। এখন কথা আসতে পারে যে এই প্যাটার্নটা সে কিভাবে বের করবে? হ্যাঁ, তো এখানেও কিন্তু এই লাস্ট ম্যানেজারে একটা খুব সুন্দর ফিচার আছে, সেটা হচ্ছে ট্র্যাকার। ট্র্যাকারে কি হয়? ট্র্যাকারে যেটা হচ্ছে যে সে প্রতিদিন তার যে ট্র্যাকার ক্যালেন্ডারে সে মার্ক করে রাখতে পারতেছে কবে সে পর্ন দেখছে, কবে সে দেখে নাই, আর দেখলে সে কখন, কিভাবে, কেন দেখছে, অর্থাৎ তার যে ট্রিগার সেগুলো কি কি ছিল এবং কোথায় এবং কোন ডিভাইস ইউজ করে দেখছে, এই প্রত্যেকটা বিষয় সে সেভ রাখতেছে। আর এই তার যে সেভ ডাটাগুলা, এগুলোর উপর বেস করে
যেটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, অ্যানালিটিক্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, এবং ওই অ্যানালিটিক্সটা এবং তার যে ক্যালেন্ডারের যে ফুল ডেটা, এগুলো সব তার মেন্টর দেখতেছে। একটা মানুষ সে যদি 2 মাস বা 3 মাস ধরেও যদি ট্র্যাকার ক্যালেন্ডারটা ইউজ করে, একজন মেন্টর, আমাদের লাস্ট ম্যানেজারের একজন মেন্টর, সে জাস্ট 2 মিনিট বা 5 মিনিট যদি তার ডেটাগুলো দেখে বা অ্যানালিটিক্সটা দেখে, তার মাথায় পুরো পিকচারটা চলে আসবে তার প্যাটার্নটা কি, এবং ওই প্যাটার্ন অনুযায়ী তাকে তখন গাইড করে। দেখা গেছে তার ফ্যামিলি ইস্যু, ওটার কারণে তার মন খারাপ থাকতেছে, তখন তাকে ওটা নিয়ে গাইডেন্স দেওয়া হচ্ছে। দেখা গেল যে তার খুব বেশি ওসিডি, তখন তাকে বলা হচ্ছে যে তুমি একজন সাইকিয়াট্রিস্ট দেখাও। বা দেখা গেছে যে খুব বেশি ডিপ্রেশন, একদম মানে তার সুইসাইডাল থট আসতেছে, যে সুইসাইড করে ফেলবে এমন এক অবস্থা, তখন তাকে বলা হচ্ছে যে তুমি সাইকিয়াট্রিস্টের পরামর্শে ওষুধ খাও। কিন্তু যখন ডিপ্রেশনটা কম থাকে তখন নর্মাল কিছু অ্যাডভাইসেই কাজ হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে প্যাটার্নের বিষয়টা। দেন সেকেন্ড পি যেটা আসতেছে, অর্থাৎ আমরা বিপি বলে ফেলছি, দেন থার্ডে যেটা আসতেছে আরেকটা পি, সেটা হচ্ছে প্ল্যান। সো যখন আমরা ব্লকারটা মোটামুটি রেডি করে ফেললাম এবং আমাদের প্যাটার্নও হয়ে গেছে, এখন আমাদের প্ল্যান করার পালা। ওকে, সো প্ল্যানের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে, ধরেন একজনের প্যাটার্ন হচ্ছে যে সে রাতের 11টা বাজে পর্ন দেখে, তাহলে তার একটা প্ল্যান হতে পারে যে তাকে 10টা বাজে ঘুমায় যেতে হবে। কারো হয়তো দেখা গেছে যে তার খাবারের লিস্টে এমন এমন কিছু খাবার আছে যেটা তার সেক্সুয়াল লিবিডো বাড়ায় দিচ্ছে, সেটা জানেই না। তো সে একটা গুগল সার্চ করে দেখতে পারে যে আমাদের বাংলাদেশের কোন কোন খাবারগুলো সেক্সুয়াল লিবিডো বাড়ায় দেয়, এবং সে তখন দেখতে পারে যে তার খাবারের লিস্ট এগুলো আছে কিনা। এবং এইটার একটা প্ল্যান হইতে পারে যে খাবারের লিস্ট থেকে ওই জিনিসগুলোকে কাট অফ করা। বা দেখা গেছে চিনি খাওয়াটা কিন্তু আমাদের আসক্তি বাড়াই দিতে পারে। ইয়েস, এবং যার চিনির আসক্তি আছে তার অন্য আসক্তিও বাড়তে পারে। সো এটাও একটা প্ল্যানের বিষয়। তার মানে খাবারের ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে। ভাই সরি, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করতেছি। যদি একটু বলতেন যে কমন কি কি ফুড সাধারণত হয়, হয়তো বা সবার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না, বাট যদি কয়েকটা বলতেন যে হ্যাঁ এটা তাহলে একটু চেক করে নিতে পারতো অনেকে, তো যদি বলতেন কয়েকটা। যেমন হচ্ছে যে লবঙ্গ, ডুমুর, তারপরে হচ্ছে ডিম, তরমুজ, এছাড়াও অনেক খাবার আছে। যেমন গরুর মাংস খেলেও কিন্তু সেক্সুয়াল ডিজায়ার বাড়তে পারে। এখন কথা হচ্ছে যে এখানে তো এমন এমন খাবার চলে আসতেছে যেগুলো খুবই নেচারাল, আমরা তো খাবোই। এবং এই যে কদিন আগে তো কোরবানি ঈদ গেল, সো কোরবানিতে মানুষ গরুর মাংস খাবে না? সেটাই তো, ডেফিনেটলি খাবে। বাট এই ক্ষেত্রে তাহলে কি করতে হবে, যে খাবারগুলো একটু কম খাওয়া সম্ভব, সেক্সুয়াল ডিজায়ার যে খাবারগুলো সেক্সুয়াল ডিজায়ার বাড়া দিচ্ছে, এগুলোর মধ্যে যেগুলো একটু কম খাওয়া সম্ভব সেগুলো একটু কম খেলো। আর যে খাবারগুলো খেতেই হবে, যেমন ডিম, বা দেখা গেছে যে কোরবানির সময় গরুর মাংস, বা গরমের সময় তরমুজ, সেগুলো সে খাবে। কিন্তু খাওয়ার পর তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যায়াম করতে হবে। দিস ইজ অলসো পার্ট অফ দ্য প্ল্যান, যে ব্যায়াম করা। তার যে কয়দিন পরপরই সে যদি সেক্সুয়াল ডিজায়ার বাড়ানোর খাবার নাও খায়, এমনিতে নর্মালিও কিন্তু কয়েকদিন পরপরই মানুষের সেক্সুয়াল ডিজায়ারটা বাড়ে, কারণ এটা তো একটা নেচারাল বিষয়। তার যেহেতু ওয়াইফ নাই, সেক্সুয়াল ডিজায়ার তো আসবে। একটা মানুষ যতই ভালো হোক না কেন, সেক্সুয়াল ডিজায়ার ইজ দেয়ার। সো এই জন্য যেটা হচ্ছে যে একটু রেগুলার এক্সারসাইজ করার চেষ্টা করা, তাহলে যেটা হবে যে আর্টসগুলো ক্রিয়েট হচ্ছে বা সেক্সুয়াল ডিজায়ারটা আসছে এটা একটু ব্যালেন্স হবে। দেন আরেকটা বিষয় যেটা চলে আসে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রোজা রাখা। এবং দেখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু বলছেন যে তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে না তারা যেন রোজা রাখে। সো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব উনি যে প্রেসক্রিপশনটা দিয়ে গেছে অবিবাহিতদের যৌনাকাঙ্ক্ষাকে কন্ট্রোল করার জন্য, এর চেয়ে বড় কিছু কিন্তু আর হইতে পারে না। আসলে আমি আজকের এই এপিসোডে অনেক টিপসই বললাম, তা আমি বলবো যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সো উই হ্যাভ টু ফলো ইট। এবং আমাদের উচিত যে প্রতি সপ্তাহে অন্তত সোম বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করা ইনশাল্লাহ। যদি এটাতেও যদি কারো কাজ না হয় সেই ক্ষেত্রে সে ইয়েটা বাড়াইতে পারে, এই ক্ষেত্রে সে ফ্রিকোয়েন্সিটা বাড়াইতে পারে, হয়তো সে একদিন পর পর রোজাটা রাখতে পারে ইনশাল্লাহ, এবং এই ক্ষেত্রে সে ম্যাসিভ একটা বেনিফিট পাবে। রোজার পাশাপাশি আমাদের মুসলিমদের জন্য আমাদের এই যে অশ্লীলতা থেকে মুক্তির সবচেয়ে বড় একটা হাতিয়ার কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে নামাজ। এবং এখানে দেখেন কোরআনে আল্লাহ তাআলা নিজে বলছেন যে নামাজ মানুষকে অশ্লীলতা থেকে বিরত রাখে। তার মানে এটাও আজকের সবচেয়ে ইম্পর্টেন্ট টিপস গুলোর একটা। তার মানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকেও টিপস পেলাম এবং আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট টিপস দিয়ে দিলেন। সো এই জায়গাগুলোতে আমাদের ফিরে আসতে হবে। এখন কথা হচ্ছে যে অনেকে বলতে পারে যে আমি তো নামাজ পড়ি তারপরেও তো সমস্যা হচ্ছে, আমি তো পারতেছি না, আমার তো মানে নামাজ পড়ার পর হয়ে যাচ্ছে, আমি 5 ওয়াক্ত নামাজই পড়ি। আসলে যেটা হচ্ছে যে ওই নামাজটা যেভাবে পড়া দরকার ওভাবে পড়া হচ্ছে না। যে সে মসজিদে যাচ্ছে বা সে জামাতে আছে কিন্তু তার মনটা ওই জায়গায় নাই,
তার মনটা পড়ে আছে যে ওই বাজারের লিস্টে, তার মনটা পড়ে আছে যে বস আজকে কি বলছে, রাইট, বা আজকে পরীক্ষা খারাপ হয়েছে, ওইটাতে তার মন পড়ে আছে। সে কিন্তু নামাজের মধ্যে নাই। সো সে যদি ওই নামাজটা পড়ে, যে নামাজের মধ্যে একটা মানুষ ফিল করতে পারে যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সামনে আছে, ওই নামাজটা তাকে অবশ্যই 100-তে 100 তাকে পর্ণাসক্তি থেকে, তাকে অশ্লীলতা থেকে বিরত রাখবে ইনশাল্লাহ। এছাড়াও যদি কেউ প্রশ্ন করেন যে পর্ণাসক্তি থেকে বাঁচার জন্য সবচেয়ে ভালো প্ল্যান কোনটা হইতে পারে, সেটা হচ্ছে তার লাইফের প্ল্যান করা, মানে যে তার লাইফের লং টার্ম প্ল্যান করা, যে আসলে সে এখন থেকে 5 বছর বা 10 বছর পরে সে কি হইতে চায়। সো কেউ যদি তার লাইফে একটা লং টার্ম একটা গোল রাখে বা ভিশন রাখে, ওইটাকে কেন্দ্র করে সে যখন কাজ করবে তখন তার একটা আলাদা মোটিভেশন কাজ করবে। আর আপনি একটা জিনিস চিন্তা করেন যে কিনা তার সামনে যে টার্ম পরীক্ষাটা আছে এটাকে কেন্দ্র করে যে রুটিন বানায়, তার তো টার্ম পরীক্ষা শেষ, তার রুটিনও শেষ, এরপরে তার কাছে মনে হচ্ছে যে আমি তো ফ্রি, লেটস সি পর্ন, ঠিক আছে। সো এটাই কিন্তু ঘটতেছে। এই জন্য কেউ যদি একটা বড় লক্ষ্য সেট করে যে আচ্ছা ঠিক আছে আমি ডাক্তার হব, কিন্তু ডাক্তার হয়ে আমি কি খালি রোগী দেখবো? না, আমি ডাক্তার হব এবং আমি এমন একটা হসপিটাল দিব যেখানে গরিবদেরকে একসময় ফ্রি চিকিৎসা করানো হবে, কিংবা আমি একটা ইয়াতিমখানা দিব যেখানে অনেক বাচ্চারা ফ্রিতে পড়াশোনা করতে পারবে। সো এই ধরনের বড় গোলকে কেন্দ্র করে আমরা যখন একটা রুটিন বানাবো তখন আমাদের লাইফটা অনেক মিনিংফুল হবে এবং এই জিনিসটা আমাদেরকে পর্ন থেকে দূরে রাখতে অনেক হেল্প করবে। তো আমরা বিপিপিসি ফর্মুলার বিতে ব্লকার নিয়ে আলোচনা করলাম, তারপর পিতে প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম এবং প্ল্যানও বললাম। এখন দ্য লাস্ট ওয়ান ইজ সি এবং সিতে হচ্ছে কমিউনিটি। সো কেউ যদি প্রশ্ন করেন যে আমি যদি অনেক দিন ধরে আসক্ত থাকি, আমি কি বারবার সাইকিয়াট্রিস্টের কাছে যাব, আমি কি বারবার প্রফেশনাল হেল্প নিব? সেটা তো সম্ভব না। তাহলে আমাকে এমন একটা জিনিস বলেন যেটা ফ্রিতে আমাকে অনেক দিন ধরে হেল্প করবে, এবং এটাই হচ্ছে একটা কমিউনিটি, একটা ভালো কমিউনিটি। সো কারো যদি কোনো খারাপ কমিউনিটিতে অ্যাক্সেস থাকে যেখানে তার ফ্রেন্ডরা পর্ন নিয়ে আলোচনা করতেছে, নতুন কি কি আসলো খারাপ জিনিস নিয়ে আলোচনা করতেছে, বা সারাক্ষণ গার্লফ্রেন্ডের বডি নিয়ে আলোচনা করতেছে, এরকম সার্কেল থেকে সরে এসে তার উচিত ভালো সার্কেলে ঢোকা। এবং কেউ হয়তো বলতে পারে যে আমি ঠিকভাবে নামাজ পড়তে পারতেছি না। সো এই লোকটা সে যদি এক ওয়াক্ত করে যদি মসজিদে যাওয়া শুরু করে, হয়তো সে প্রথম বাসায় নামাজ পড়লো, কিন্তু জাস্ট একটা ওয়াক্ত সে মসজিদে যাক, তো মসজিদে গেলে যেটা হবে সেখানে সে ভালো মানুষদের সাথে তার পরিচয় হবে এবং সে এমন মানুষদেরকে চিনতে পারবে যাদেরকে দেখলে হয়তো তাদের মতো হতে ইচ্ছা করে। সো এখানেই সে একটা ভালো একটা সোহবত যেটাকে বলি আমরা ইসলামে, বা নেককারদের সঙ্গ, এটা সে পেতে পারে ইনশাল্লাহ। এবং নেককারদের সঙ্গ আমাদেরকে পাপ থেকে মুক্তিতে সবচেয়ে বেশি হেল্প করবে, কারণ পর্ন যেটা পছন্দ করে সেটা হচ্ছে একাকিত্ব, আর একাকিত্বের অপোজিটই হচ্ছে কমিউনিটি এবং কানেকশন। সো উই হ্যাভ টু বিল্ড আপ গুড কানেকশনস টু গেট রিড অফ পর্ন। ফ্যান্টাস্টিক ভাইয়া, এখানে যে আপনি 4টা স্টেপ দিলেন আলহামদুলিল্লাহ। মানে ফার্স্টে হচ্ছে তুমি আগে বন্ধ করো, হ্যাঁ আমি আগে বন্ধ করো এক্সেসিবিলিটি, এক্স্যাক্টলি, যে আমার কাছে এই মুহূর্তে আছে না, আমার একটু কষ্ট করে নিয়ে যেতে হয়। আমরা অনেক সময় বলি যে রাতে ঘুমানোর আগে মোবাইলটা দূরে রাখো, তাই না? মানে এটলিস্ট নিজেকে এমন না প্ল্যান, পার্ট অফ দ্য প্ল্যান, আমি একটু দূরে রাখলাম। তারপরে হচ্ছে আমি বুঝতে পারলাম যে কখন আমার এই প্রবলেমটা হয়। এরপরে আসলো যে আমি সেইটাকে রেকগনাইজ করে আমি একটা প্ল্যান করা শুরু করলাম যে নিজেকে যেন আমি এবার সার্বিকভাবে বাধা দিতে পারি, আর এরপরে আমি এই পুরো প্ল্যান যেন এক্সিকিউট করতে পারি। আমি কিছু ভালো মানুষের সাথে নিয়মিত চলতে থাকলাম। ফ্যান্টাস্টিক। আর এর সাথে যেভাবে রোজার কথা বলছেন, মাশাআল্লাহ, আমার কাছে মনে হয় যে আপনি ছোট ছোট বাচ্চাদেরও যদি দেখেন যে একটা ছোট্ট বাচ্চা রোজা রাখলো, তাকে একটা ঘরের মধ্যে ওকে বলা হলো যে পানি খাও, চকলেট খাও, ও খায় না। একটা ছোট্ট বাচ্চা, ওকেও যদি বলা হয় পানি খাও, ও খায় না। কেন? আল্লাহ দেখতেছে। তাকওয়া ইজ এ বিগ থিং। কারণ আলটিমেটলি একটা মানুষ যত ব্লকার ইউজ করুক না কেন, মানে তার একটা না একটা সময় তার খারাপ চিন্তা আসবেই, তখন তাকে কি দূরে রাখবে? সেটা হচ্ছে আল্লাহর ভয়। আল্লাহর ভয় হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সেটাই আমি মনে করি যে এই তাকওয়াটা প্র্যাকটিসের জন্য যে রোজার কথাটা বললেন, আলহামদুলিল্লাহ। আর রাতের বেলা যদি কারো খুব মাথা গরম হয়ে যায়, আমি জাস্ট বলতেছি, আমার মনে হয় আল্লাহ তাআলা সাহায্য করুক সবাইকে। সে যদি মনে করেন ওর মাথা গরম হয়ে গেছে, ও বললো যে ধুর মাথা গরম হয়ে গেছে, এখন আমি অজু করবো,
রাইট। মিনাজ ভাই, আপনি যেহেতু অনেক জনের সাথে ডিল করেছেন, যদি কিছু সাকসেস স্টোরিজ বলতে পারতেন, যে এমন কিছু মানুষ যারা একদম মানে সারা জীবনের জন্য দে আর ফ্রি অ্যান্ড দে আর মানে সাকসেস কেস স্টাডিজ যদি কিছু বলা যায়, তাহলে অডিয়েন্সের জন্য সেটা একটা হোপ বা আশার আলো বা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে, যদি বলতেন আর কি কিছু। আমি একটা ব্যক্তির ঘটনা জানি যিনি কিনা টানা 303 দিন পর্ন থেকে দূরে ছিলেন, এবং ওনার এই সাকসেসের পেছনে সবচেয়ে বেশি যে জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে যে উনি প্রতিদিন পর্ন থেকে দূরে থাকার পাশাপাশি যে প্ল্যানগুলো করছিলেন সেগুলো উনি প্রপারলি এক্সিকিউট করতেন। অর্থাৎ উনি 5 থেকে 7টা কাজ উনি সিলেক্ট করছিলেন, কিছু হ্যাবিটের লিস্ট করছিলেন 5 থেকে 7টা, ওই কাজগুলো উনি প্রতিদিন করার চেষ্টা করতেন। আচ্ছা, তো এই ভাই উনি আমাদের যে লাস্ট ম্যানেজার যে অ্যাপটা, অ্যান্ড্রয়েড অ্যাপ, ওই অ্যাপটা উনি ইউজ করছেন। সো ওইখানে আমরা যেটা দেখতে পাই ওনার ডেটা থেকে, যে উনি যে টানা 303 দিন পর্ন থেকে দূরে ছিলেন, এই সময়টা উনি প্রতিদিনই 5 থেকে 7টা করে কাজ করছেন, এবং এর মধ্যে একটা কাজ ছিল অহেতুক নেট ব্রাউজ থেকে দূরে থাকা, মানে কোনো ইন্টেনশন ছাড়া কনস্ট্যান্টলি নেট ব্রাউজ করতে থাকা। যেমন আমরা জানি যে এখন মানুষ আপনার ফেসবুকে টানা সে স্ক্রলিং করতেছে, সে রিলস দেখতেছে, মানে শুরু করছে আর বাইরেতে পারতেছে না। সো এই জিনিসটা কিন্তু মানুষকে অনেক বেশি আসক্ত করে। তো ওই ভাই উনি এই জিনিসটা খুব ভালোভাবে রপ্ত করতে পারছেন, এবং এর পাশাপাশি অন্যান্য যে জিনিসগুলো, যেমন যে আমরা যে প্ল্যানে বলছিলাম রাতে তাড়াতাড়ি ঘুমায় যাওয়া, তারপরে যে 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, এই সব কিছু করার মাধ্যমে উনি টানা 303 দিন পর্ন থেকে দূরে ছিলেন আলহামদুলিল্লাহ। এবং এটা আমাদের লাস্ট ম্যানেজারেরও সবচেয়ে বেশি সাকসেসফুল কেস। তো আমরা শুরু করছি মাত্র 2.5 বছর হলো, কিন্তু এর মধ্যেই আমরা এমন একটা মানুষকে পেয়ে গেলাম যিনি প্রায় 1 বছরের মতো দূরে ছিলেন। তো এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। এটা সবচেয়ে হাইয়েস্ট, এটা আমাদের এখানে সবচেয়ে হাইয়েস্ট। কিন্তু এছাড়া আরো অনেক মানুষ আছে যারা 250 দিন, 200 দিন, 180, 150, এরকম অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ। তো আপনি বলতেছেন যে 5টা হ্যাবিট, একটা হ্যাবিট হইতেছে যে অহেতুক উনি হচ্ছে স্ক্রোল করছিলেন না, আর কি কি হ্যাবিট, নাকি সেগুলো BPPC তেই পড়ে? মোটামুটি ওখানেই চলে আসছে, মানে উনি BPPC ফর্মুলার যে বিষয়গুলো, এগুলো সবকিছুই উনি অ্যাডপ্ট করে নিয়েছিলেন। এবং আপনারা গাইড করতেন। রাইট। এবং এই ক্ষেত্রে যেটা বললাম যে রাতে তাড়াতাড়ি ঘুমানো, তারপরে যে এমন খাবার না খাওয়া যেগুলো তার সেক্সুয়াল ডিজায়ার বাড়া দিচ্ছে, এরপরে রোজা রাখার বিষয়গুলো সবই উনি করছেন। এখানে আমি আরেকটা কোয়েশ্চেন করবো, আপনি বলছেন যে টানা 303 বা 300 দিন তিনি করছেন, রাইট? তো তারপরে তো একদিন মনে হয় ব্রেক হয়েছে, একদিন হয়তো ব্রেক হয়েছে। এই জিনিসটাকে আপনি কিভাবে দেখতেছেন, মানে বা উনি বা কিভাবে দেখতেছেন, মানে ব্যাপারটা কি এরকম যে 303 দিন তারপর ব্রেক হইলো, এরপরে ঘটনাটা কি ঘটলো? ঘটনাটা কি ঘটলো? গুড কোশ্চেন ভাই, গুড কোশ্চেন। বা কেনই বা ব্রেক হইলো? এটা কিন্তু অনেকের ক্ষেত্রে হয় যে আচ্ছা অমুক এতদিন দূরে ছিল, এরপরে কি হলো, এটা আসলে স্বাভাবিকভাবে জিনিসটা মাথায় আসে। তো এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে হ্যাঁ অনেকের রিল্যাপস হয়। 303 দিন দূরে ছিল মানে তো সে 304 দিনের দিন সে রিল্যাপস করছে, নাহলে তো আমি 303 দিন বলতাম না। এক্স্যাক্টলি, রাইট? সো রিল্যাপসটা একটা বড় গ্যাপের পর রিল্যাপস হয়ে যাওয়া মানে এটা না যে সে আবার অ্যাডিক্টেড হয়ে গেছে। এটা হচ্ছে যে তার কাছে একটা বড় কেক ছিল, কেকের একটা পিস চলে গেছে, নট দ্য হোল কেক। কিন্তু এখানেও একটা সমস্যা আছে যে যারা অনেক দিন ধরে এই পর্ন থেকে দূরে থাকে, এরপরে যখন একটা রিল্যাপস হয় তারা অনেকে মনে করে যে আমার তো জীবন শেষ। আচ্ছা। এবং এটা যে মনে করে তার জীবন আসলেই শেষ, এবং সে আবার খুব দ্রুত আগের অ্যাডিকশনের মানে প্যাটার্নে চলে যায়, শুধু এই চিন্তাটার কারণে। সো ওই যে 303 দিন যে ভাই উনি এরপরে কয়েকদিন রিল্যাপস করছিলেন, কিন্তু এরপরে আর উনি অনেকদিন ধরে ইউজ করতেছেন না। তো আশা করি উনি দূরে আছেন বা উনি হয়তো বিয়ে করে ফেলছেন, বাট ওনাকে আর কি আমরা রিচ করতে পারিনি। বাট আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে উনি ভালো আছেন, না হলে উনি আবার আসার কথা। মিনাজ ভাই, বিয়ে করলে কি পর্নের অ্যাডিকশন থেকে বাঁচা যায়? না, শুধু বিয়ে করলে হবে না। বিষয়টা হচ্ছে যে কেউ হয়তো দেখা গেছে যে এটা চিন্তা করলো যে আমি বিয়ের পরেই আসক্তি থেকে বের হব, আমি বিয়ের পরে আমি এই জিনিসটা পুরোপুরি ছাড়তে পারবো, কিন্তু বিয়ের আগে আমি একটা কিছু করবো না। এই মানুষটা সে বিয়ের পরও পারবে না। তার মানে যে আসলেই অ্যাডিকশন থেকে বের হইতে চায় তাকে বিয়ের আগে থেকেই ট্রাই করতে হবে। তার মানে কারো যদি সমস্যাটা হয় একাকিত্ব, এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা কমন যে একাকিত্বই মূল সমস্যা, এবং একা অবস্থায় মানুষ বেশিরভাগ সময় পর্ন দেখে। সো বিয়ের আগের একাকিত্বকে সে যদি ম্যানেজ না করতে পারে, তাহলে বিয়ের পরের একাকিত্ব সে ম্যানেজ করতে পারবে না। এবং প্রথম তার ওয়াইফকে ভালো লাগবে, 2-3 মাস 4 মাস দেখা যাবে যে হয়তো একটা গ্যাপ আছে। তো এরপরে যখন একটা লং টার্মের জন্য তার ওয়াইফ থাকবে না,
তখন আবার সমস্যা ক্রিয়েট হতে পারে। এই জন্য পর্ন থেকে বের হওয়ার যে প্রস্তুতি এটা বিয়ের আগে নিতে হবে। এখন ভাই মানে অনেকের যেটা প্রশ্ন আসে যে আমি তো বুঝলাম যে আমি বিয়ের আগে আমাকে পর্ন থেকে বেরোতে হবে বা বিয়ের আগে আমাকে পর্ন থেকে মুক্তি ট্রাই করতে হবে। হ্যাঁ, তো এখন কতদিন পর্ন থেকে বাঁচতে পারলে আমি বিয়ের ডিসিশন নিব? হ্যাঁ, রাইট। এখন কেউ আছে মনে করে যে আমি পুরোপুরি পর্ন থেকে বাঁচবো, এরপরে আমি বিয়ে করবো। এই পুরোপুরি লেভেলটা কোন জায়গায়? 1 বছর 10 বছর, ঠিক না? তাহলে তো বিয়েই করা হবে না। সো এই জন্য যেটা হচ্ছে যে আমার দীর্ঘ সময়ের মেন্টরিং এর অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে একটা মানুষ সে যদি পরপর মানে কয়েকদিন পরপরে যদি সে পর্ন দেখতে থাকে, ওই টাইমে যদি সে বিয়ে করে ফেলে, এটা তার জন্য একটা রেড সিগন্যাল আর কি। তখন সে মানে তার ওয়াইফ বাসা থাকা অবস্থায়ও এটা সমস্যা হইতে পারে। এই জন্য যেটা হচ্ছে যে সে যখন দেখবে যে সে টানা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পর্ন ছাড়া থাকতে পারতেছে এবং এটা স্মুথলি সে পারতেছে, তার কাজগুলো সে ঠিকভাবে করতে পারতেছে, তখন সে বিয়ে ডিসিশন নিতে পারে ইনশাল্লাহ। অর্থাৎ তার মাসে যে গ্যাপটা এটা মোটামুটি 3 সপ্তাহ বা এর বেশি এবং এটা স্মুথ, এরকম একটা গ্যাপ যদি সে করতে পারে, এরপরে সে বিয়ের প্রস্তুতি নিতে পারে ইনশাল্লাহ। নট অনলি দ্যাট, যে এইরকমও কিন্তু মাথার মধ্যে কাজ করতে পারে যে ভাই আমি তো আসলে এটা এত বেশি হ্যাবিচুয়েটেড, আমি এত বেশি অভ্যস্ত, এই আসক্তি আমার এত বেশি যে নিজের এত ক্ষতি করছি আমি তো আসলে বিয়ে করার জন্য রেডিও না ফিজিক্যালি, কারণ আমি তো হয়তো বা আমার ওয়াইফকে স্যাটিসফাই করতে পারবো না, ভয় কাজ করতে, হ্যাঁ ভয় কাজ করতে চাই। আমি তো আসলে মানে একটা মেয়েকে স্যাটিসফাই করতে গেলে কি করতে হবে আমি তো নিজে রেডি না। এই জায়গা থেকে আপনি কি পরামর্শ দেন অথবা আপনার মানে এক্সপেরিয়েন্সটা কি পাইছেন? আচ্ছা, এখানে আসলে একটা দুঃখের বিষয় ভাই, এটা মানে আমরা এখন যেটা দেখি যে প্রচুর বিজ্ঞাপন দেখা যায় সোশ্যাল মিডিয়াগুলোতে, এবং ইভেন মানে প্রফেশনাল ডাক্তাররা পর্যন্ত এরকম বিজ্ঞাপন দেয় যে আগে সময় ছিল 1 মিনিট, এখন হয়ে গেছে 1 ঘন্টা, এখন হয়ে গেছে 45 মিনিট, যেটা কিনা আনরিয়েলিস্টিক, যেটা দরকার নাই। সেটা যখন একটা মানুষের মাথায় ঢুকে যাচ্ছে, তার কিন্তু একটা হাই এক্সপেকটেশন ঢুকে যাচ্ছে মাথায় যে আমার তো 50 মিনিট হইতে হবে, আমার তো 1 ঘন্টা হইতে হবে। তো ওই জিনিসটা তার মাথায় ঢুকে গেছে এবং এইখান থেকে তার অ্যাংজাইটিটা ক্রিয়েট হচ্ছে এবং এই জন্য সে বিয়ে করতে ভয় পাইতেছে। তো আসলে যারা অনেক দিন ধরে আসক্ত তাদের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে ভাই আপনাদেরকে আগে আপনার আসক্তি থেকে বের হইতে হবে, এইটাই আপনার মূল কনসার্ন হওয়া উচিত। যদি এমন হয় যে আপনার কোনো সেক্সুয়াল ইস্যু আসলেই হয়েছে এবং সেটা আপনার অ্যাডিকশন থেকে হয়েছে, তাহলে আপনি আপনার অ্যাডিকশন থেকে বেরোয় আসলে ওইটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সো মূল বিষয়টা হচ্ছে যে আসক্তি থেকে বেরোতে হবে। এবং কেউ যদি টানা 3 থেকে 4 মাস তার পর্ন এবং মাস্টারবেশনের অ্যাডিকশন থেকে মুক্ত থাকতে পারে, তাহলে তার এটার কারণে হওয়ার যে সেক্সুয়াল যে প্রবলেমগুলো হয়েছিল সেটা অনেকটাই রিকভার হয়ে যায় আলহামদুলিল্লাহ। এবং আরেকটা বিষয় কি ভাই, এখন আমি চাইলে কিন্তু এরকম বলতে পারি যে ভাই আপনার হস্তমৈথুনের কারণে হ্যাঁ ডেফিনেটলি কিছু ক্ষতি হয়েছে, তো আপনি এখন এই খাবারগুলা খান। এখন এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যখন এই খাবারগুলোর লিস্ট আমি বলবো এবং এগুলো সে খাওয়া শুরু করবে, তখন কিন্তু তার যৌন চাহিদা বেড়ে যাবে। ওকে। এবং সে তো আবার অবিবাহিত, যৌন চাহিদা বাড়লে তার আবার আসক্তি বেড়ে যেতে পারে। তার মানে তার যে খাবারের বিষয়টা সেটা আসা উচিত বিয়ের কিছুদিন আগে আসা উচিত। আর যদি সে আরো আগে থেকে খাওয়া শুরু করতে চায়, সেক্ষেত্রে তাকে অবশ্যই ব্যায়াম করতে হবে, রোজা রাখতে হবে। সিম্পল অ্যাজ দ্যাট। তো তুমি খাও, সমস্যা নেই, পুষ্টিকর খাবার খাও, কিন্তু বিয়ে করো এবং রোজা রাখো। এক ছেলে করছে কি ভাই, আপনার ওই ইউটিউবের একটা ভিডিও দেখছে, যে কোন ডাক্তার জানি বলছে যে তুমি ওই যে আচ্ছা আমি ট্যাবলেটের নাম বলবো না, কোন একটা ট্যাবলেটের নাম বলছে আর কি। ওই ট্যাবলেট খাওয়ার পর সে তো মনে করছে তার ক্ষতিপূরণ হচ্ছে, কিন্তু আলটিমেটলি তার মানে সেক্সুয়াল ইয়াটা এত বাড়ছে, এখন সে আগের চেয়ে কয়েক গুণ বেশি অ্যাডিক্টেড হয়ে গেছে। সো ফাইনালি সে ওষুধটা বন্ধ করছে আর কি আলহামদুলিল্লাহ। এই জন্য বলবো যে সবার কাছে একটা মেসেজ, যে এই ইউটিউব, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আমরা বিজ্ঞাপনগুলো দেখে আমরা এগুলো নিয়ে যাতে আমরা অ্যাংজাইটিতে না পড়ে যাই। এবং একটা জিনিসই মাথায় রাখবেন যে আই হ্যাভ টু কাম আউট অফ মাই অ্যাডিকশন ফার্স্ট। আমরা পডকাস্টের মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে আসছি। ভাইয়ের 2টা বই আছে, আমি ইনশাল্লাহ ডিসক্রিপশনে দিয়ে দিব। ভাই যদি বইয়ের ব্যাপারে একটু বলতেন আর কি। আচ্ছা, আমার ট্রান্সলেট করা একটা বই আছে, সেটা হচ্ছে ঘুরে দাঁড়াও। এটা হচ্ছে ওয়াইল ইব্রাহিমের বিট ইট 50+ শেডস অফ হোপ, এই বইটার অনুবাদ। আচ্ছা, এটা বেশ ভালো একটা বই আলহামদুলিল্লাহ, মানে বাংলা ভাষায় কোনো বিশেষজ্ঞের ফার্স্ট বই বলা যায় আলহামদুলিল্লাহ।
তো এই বইটা খুব উপকার দিবে ইনশাল্লাহ। এরপরে আরেকটা বই যেটা হচ্ছে যে মুক্তি সম্ভব, এটা হচ্ছে আমার নিজের লেখা বই, 2022 সালে এই বইটা আসছিল। তো এই বইটার পিছনে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে। বলেন তো। এটা হচ্ছে যে করোনার যে মহামারীর সময়টা, যে 2020-এ আমরা জানি যে তখন করোনার সময়টাতে সব জায়গায় লকডাউন দেওয়া হচ্ছিল, ওয়ার্ল্ডের সব দেশে মোটামুটি লকডাউন চলতেছে। তো ফার্স্টে যেটা হলো যে একটা পর্ন প্রোডাকশন কোম্পানি খুব ফেমাস, ওরা যেটা করলো ওদের যে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেটা ওরা ফ্রি করে দিল। কেন? ইয়েস, কারণ ওরা চিন্তা করছে যে, আপনি চিন্তা করেন কতটা শয়তান হতে পারে যে আপনার যে মানে ওরা চিন্তা করছে যে সব মানুষ বাসায়, সো বাসায় এখন এই অবস্থায় যদি পর্নটা ফ্রি করে দেওয়া যায় তখন তাদের একটা বিশাল একটা প্রমোশন হবে, বিশাল একটা মার্কেটিং হবে। এবং এই চিন্তা থেকে রাইট, এবং এখান থেকেই তারা এটা করছে। ফার্স্টে তারা ইটালিতে অ্যাপ্লাই করলো, এরপরে তারা যখন ইটালিতে দেখলো যে বেশ সাকসেসফুল হয়েছে এবং অ্যাডিকশনটা অনেক বেড়ে গেছে, আমি মানে ইয়েটা ভুলে গেছি অ্যাডিকশনের রেটটা কি পরিমাণ বাড়ছিল, বাট ভালো বাড়ছিল। এবং এরপরে তারা পুরা ওয়ার্ল্ডে এটা ফ্রি করে দিল এবং দেন ম্যাসিভ একটা অ্যাডিকশন গ্রো করা শুরু করলো। তো তখন আমি যে চিন্তাটা করছিলাম যে ওরা যদি ওদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফ্রি করে দিতে পারে, ওয়াই নট আমি একটা বই লিখি এবং সেটার পিডিএফ আমি ফ্রি করে দিই। তো আলহামদুলিল্লাহ এই চিন্তা থেকে আমি ওই করোনার ওই মহামারীর সময় আমি 6 মাসে এই মুক্তি সম্ভব বইটা লিখি। এবং এরপর যেটা হচ্ছে যে এই বইটা যখন পাবলিশ হইলো, হার্ড কপি পাবলিশ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই আমরা পিডিএফটাও ফ্রি করে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এখনো পিডিএফটা আছে, অনলাইনে পাওয়া যায়। এবং আপনারা লাস্ট ম্যানেজার যে আমাদের সাইটটা আছে lustmanager.com, এই সাইটে গেলেই আপনার রিসোর্সে আপনি বইটা ডাউনলোডের লিঙ্কও পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর আমাদের এই ডেসক্রিপশনও দেওয়া থাকবে। অলরাইট মিনাজ ভাই, থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহু খাইরান। আজকে এই এপিসোডের মাধ্যমে মানে যারা আসলে ক্ষতির মধ্যে আছে সেই মানুষগুলো ইন্সপায়ার্ড হোক যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জন্য আসলে বেটার একটা জীবন রাখছেন এবং সেই বেটার জীবনটায় আমি আসার জন্য কিছুটা হলেও দিক নির্দেশনা এখানে পাইছি। প্লিজ মানে রিকোয়েস্ট করবো যে হার মানবেন না ইনশাআল্লাহ, প্লিজ কাম আউট অফ ইট। আর যারা আসলে শুনছেন তারা নিজেরা আসক্ত না, কিন্তু জানে আশেপাশে তাদের আশেপাশে এরকম ভরা, তাদেরকে একটু হেল্প করতে হবে আমাদের আসলে। এক্স্যাক্টলি, কারণ তারা বের হয়ে আসতে পারতেছে না। সো অলরাইট, একটা ভালো কমিউনিটি আমরা গড়ে তুলি, এমন কমিউনিটি যে একে অপরকে সাপোর্ট করবো এবং পর্নের এই আসক্তি থেকে আল্লাহ তাআলা আমাদের এই ওভারঅল উম্মাকে, এই কমিউনিটিকে মুক্তিদান করুক। আমিন। থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহু খাইরান। দেখা হবে পরের এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।